আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমরা আলোচনা করব বেসিক ইলেকট্রনিক্সের চতুর্থ অধ্যায় বিশেষ ধরনের ডায়োডের ধারণা। তো এই বিশেষ ধরনের ডায়োড বলতে জেনার ডায়োডকে বোঝানো হচ্ছে। এর আগে আমাদের তৃতীয় যে অধ্যায়টা আছে ডায়োড ডায়োড সম্পর্কে ধারণা রাখতে হবে। যাদের ডায়োড সম্পর্কে ধারণা নাই তারা ডায়োড সম্পর্কে আগে পড়ে নেবা, তারপর আমি এখানে একটু সংক্ষেপে বেসিকটা বলার চেষ্টা করব। এটা হচ্ছে ডায়োডের প্রতীক। আমরা জানি একটা পি টাইপ আর একটা এন টাইপ সেমিকন্ডাক্টর মিলে একটা ডায়োড তৈরি হয়। ডায়োডের কাজ হচ্ছে এসি কে ডিসিতে রূপান্তর করা, অর্থাৎ পরিবর্তনশীল সিগন্যালকে একমুখী সিগন্যালে রূপান্তর করা। ডায়োডের এই প্রান্তটা থাকে হচ্ছে অ্যানোড আর এই প্রান্তটা হচ্ছে ক্যাথোড। তো আমরা জানি যদি এই অ্যানোড প্রান্তের সাথে অর্থাৎ এই প্রান্তের সাথে সোর্সের পজিটিভ প্রান্ত আর এই প্রান্তের সাথে সোর্সের নেগেটিভ প্রান্ত সংযুক্ত করা হয়, তখন এই ডায়োডটা কাজ করে থাকে এবং এই ডায়োডের মধ্যে দিয়ে কারেন্ট প্রবাহিত হয়। আর এই প্রসেসিংটাকে বলে হচ্ছে, এই প্রক্রিয়াটাকে বলে হচ্ছে ফরওয়ার্ড বায়াস। তো সাধারণ ডায়োডগুলো ফরওয়ার্ড বায়াসে কাজ করে থাকে। এরপর আসো মূল যে কনসেপ্টটা আমাদের, সেটা হচ্ছে জেনার ডায়োড। তো এই জেনার ডায়োডের কাজটা আসলে কি? জেনার ডায়োডের কাজ হচ্ছে লোডের ভোল্টেজকে স্থির রাখা। আর এই জেনার ডায়োড কাজ করে যদি অ্যানোডের সাথে সোর্সের নেগেটিভ প্রান্ত এবং ক্যাথোডের সাথে সোর্সের পজিটিভ প্রান্ত সংযুক্ত করা হয়, তবেই এই জেনার ডায়োডগুলো কাজ করে থাকে। এই যে প্রসেসিংটা, এই প্রসেসিংটাকে আমরা বলে হচ্ছে রিভার্স বায়াস। কারণ যদি অ্যানোডের সাথে যদি সোর্সের নেগেটিভ প্রান্ত আর ক্যাথোডের সাথে যদি পজিটিভ প্রান্ত সংযুক্ত করা হয়, এই প্রসেসিংটাকে আমরা বলে থাকি হচ্ছে রিভার্স বায়াস। তো সাধারণত সাধারণ ডায়োডগুলো ফরওয়ার্ড বায়াসে কাজ করে থাকে, অর্থাৎ অ্যানোডের সাথে পজিটিভ ক্যাথোডের সাথে নেগেটিভ। আর এই জেনার ডায়োডগুলো এগুলো হচ্ছে রিভার্স বায়াসে কাজ করে থাকে, অ্যানোডের সাথে নেগেটিভ আর ক্যাথোডের সাথে পজিটিভ। এইভাবে জেনার ডায়োডগুলো কাজ করে। যেটা শুরুতে বলছিলাম যে জেনার ডায়োডের কাজ হচ্ছে লোডের ভোল্টেজকে স্থির রাখা। যেমন আমি এখানে একটা সার্কিট দিছি, এটা হচ্ছে তোমাদের চতুর্থ অধ্যায়ের গুরুত্বপূর্ণ একটা টপিক, যে জেনার ডায়োড কিভাবে ভোল্টেজ স্টেবিলাইজার হিসাবে কাজ করে। স্টেবিলাইজার বলতে কিভাবে সে ভোল্টেজকে স্থির রাখে, অর্থাৎ এই জেনার ডায়োড সাধারণত লোডের ভোল্টেজটাকে স্থির রাখে। ফর এক্সাম্পল, যদি এটা তোমার 5 ভোল্টের একটা লোড হয়, ধরে নিতে পারো তোমার ফোনের যে ব্যাটারিটা, এটা সেই লোড হিসেবে ধরে নিতে পারো। সেই ব্যাটারিটা হচ্ছে 5 ভোল্টের। এখন 5 ভোল্টের ব্যাটারি হতে হলে এখানে জেনার ডায়োডকেও আমাকে 5 ভোল্টের একটা জেনার ডায়োড সংযুক্ত করতে হবে। তো সাধারণত এই জেনার ডায়োডগুলো বিভিন্ন ভোল্টেজ রেটিং এ হয়ে থাকে, 5 ভোল্ট হয়, 12 ভোল্ট হয়, বিভিন্ন ক্যাটাগরির আছে। এটা তোমার লোডের উপর ডিপেন্ড করে এই জেনার ডায়োডগুলো ইউজ করা হয়। এই লোডের জন্য ধরো 2 এম্পিয়ার কারেন্ট দরকার। আর এখানে যে খেয়াল করো, এই সার্কিটটা সিরিজে সোর্সের সাথে, এই যে সোর্স হচ্ছে ইনপুট ভোল্টেজ হচ্ছে ভিইন, এর সাথে সিরিজে একটা রেজিস্টর আছে যেটা আমরা ধরলাম হচ্ছে 1 ওহম। আর এই ইনপুট ভোল্টেজ আমরা শুরুতে 10 ভোল্ট নিলাম। আমরা নিশ্চয়ই দেখছি যে প্র্যাকটিক্যাল ক্লাসে বেসিক ইলেকট্রিসিটি বা হচ্ছে যে কোনো ধরনের ইলেকট্রিক্যাল প্র্যাকটিক্যাল ক্লাসে একটা ডিসি পাওয়ার সাপ্লাই থাকে। তো ধরে নাও সেই ডিসি পাওয়ার সাপ্লাইটা হচ্ছে এটা, যেটা শুরুতে আমরা 10 ভোল্ট দিলাম। তো খেয়াল করো, আমরা এখানে ছোট্ট একটা ক্যালকুলেশন করি। ইনপুট ভোল্টেজ 10 ভোল্ট, 10 ভোল্ট থেকে জেনার ভোল্টেজটা কত নিছে? 5 ভোল্ট। তাহলে 10 থেকে এই 5 ভোল্ট নিছে। বাকি যে সিরিজে যে রেজিস্টরটা আছে, এই রেজিস্টরটা বাকি ভোল্টেজ ড্রপটা ঘটাবে। অর্থাৎ 10 থেকে 5 বাদ দিলে এই সিরিজ রেজিস্টরে ভোল্টেজ ড্রপ হবে এই 10 বিয়োগ 5, তার মানে 5 ভোল্ট। অর্থাৎ এই যে সিরিজে যে রেজিস্টরটা আছে সেটার ভোল্টেজ ড্রপ হচ্ছে কত? 5 ভোল্ট। এই যে আই, মোট কারেন্টটা আই ইকুয়াল কত হবে? ভি বাই আর। এখানে এই শাখাটার ভোল্টেজ কত? 5, ভি হচ্ছে 5, রেজিস্ট্যান্স কত? 1। তার মানে 5 ভাগ 1, 5 কে 1 দিয়ে ভাগ করলে তো 5, তার মানে কত এম্পিয়ার যাচ্ছে? 5 এম্পিয়ার প্রবাহ হচ্ছে, অর্থাৎ 5 এম্পিয়ার প্রবাহ হচ্ছে। তো মনে করো এই শাখার উপর দিয়ে 5 এম্পিয়ার কারেন্ট এখানে আসতেছে। 5 এম্পিয়ার কারেন্ট এখানে এসে কয়টা ভাগ হবে? 2টা ভাগ হবে।
এদিকে তো আমার 2 এম্পিয়ার দরকার, লোড তো 2 এম্পিয়ারে নেবে, তাহলে 5 থেকে 2 গেলে আর থাকে কত, 3 এম্পিয়ার। সেই অতিরিক্ত কারেন্টটা হচ্ছে জেনার কারেন্ট। তার মানে কি দাঁড়াচ্ছে, যদি কারেন্ট বেশি হয়, লোডের যেটুকু কারেন্ট দরকার সেই কারেন্টটাই যাবে, আর অতিরিক্ত কারেন্টটা জেনার ডায়োডের উপর দিয়ে প্রবাহিত হবে এবং লোডকে সুরক্ষিত রাখবে, আর লোডের ভোল্টেজ যা ঠিক তাই রাখবে। তো এই বর্ণনাটা যদি আমি এখন বলি, ইনপুট ভোল্টেজটা যখন বেড়ে যাচ্ছে কার থেকে, জেনার ডায়োডের থেকে। যখন ইনপুট ভোল্টেজ জেনার ডায়োডের ভোল্টেজ থেকে বেড়ে যায়, তখনই এই জেনার ডায়োডটা ব্রেকডাউন ঘটায়। অর্থাৎ এই জেনার ডায়োডটা 5 ভোল্টের, যখন এটা 6 ভোল্ট, ইনপুট ভোল্টেজ 6 ভোল্ট হবে, 7 ভোল্ট হবে, তখন এটা ব্রেকডাউন ঘটাবে। আর এটা ব্রেকডাউন ঘটাইলে তখন এখানে একটা শর্ট রাস্তা তৈরি হবে, যার ফলে অতিরিক্ত যে কারেন্টটা ছিল, ওই যে 5 থেকে 2 এম্পিয়ার নিচে বাকি যে 3 এম্পিয়ার ছিল, এই 3 এম্পিয়ারটা জেনার ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত হবে এবং লোডে অতিরিক্ত কারেন্ট যাবেও না। যখন জেনার ডায়োডের ভোল্টেজ থেকে এটা বেশি হচ্ছে, অতিরিক্ত যে ভোল্টেজটা থাকতেছে সেই ভোল্টেজটা আবার এইখানে ড্রপ ঘটাচ্ছে। তার মানে 10 ভোল্ট হলে জেনার ডায়োড 5 ভোল্ট নিচ্ছে, আর অতিরিক্ত যে 5 ভোল্টটা আছে এই রেজিস্টরটা ড্রপ ঘটাচ্ছে। তো এভাবে একটা জেনার ডায়োড লোডের কারেন্টটাকে স্থির রাখে এবং ভোল্টেজটাকেও স্থির রাখে। এখন আমরা যেহেতু আমাদের প্রথম শর্তটা ছিল ভোল্টেজকে আমরা পরিবর্তন করব। প্রথমে 10 ভোল্ট ছিল, এবার আমরা এটাকে 20 ভোল্ট দিয়ে দেখব। এটা আমরা এবার 20 ভোল্ট দিলাম। 20 ভোল্ট দিলে কি হবে, 20 ভোল্ট দিলে এই জেনার ডায়োডটা কত ভোল্ট, তার সে তো 5 ভোল্টের জেনার ডায়োড, সো 5 ভোল্টে ড্রপ করাবে, তাহলে অতিরিক্ত ভোল্টেজ থাকে কত, 20 মাইনাস 5 ইকুয়াল কত, 15 ভোল্ট। তার মানে অতিরিক্ত যে 15 ভোল্টটা থাকবে সেই 15 ভোল্টটা এই রেজিস্টরে ড্রপ করবে, সেই 15 ভোল্টটা এই রেজিস্টরে ড্রপ করবে। তখন এই রেজিস্টরের মধ্যে দিয়ে কত কারেন্ট যাবে, আমরা জানি I ইকুয়াল V বাই R, ভোল্টেজ কত 15, রেজিস্ট্যান্স কত 1, 15 কে 1 দিয়ে ভাগ করলে তো 15ই হবে। তার মানে তখন এই কারেন্টটা হবে হচ্ছে 15 এম্পিয়ার, 15 এম্পিয়ার কারেন্ট। তখন এই কারেন্টটা হয়ে যাবে 15 এম্পিয়ার। দেখো লোডে কিন্তু আমাদের 2 এম্পিয়ার কারেন্ট দরকার, তার মানে লোডে 2 এম্পিয়ার কারেন্টে যাবে, অতিরিক্ত যে 13 এম্পিয়ার কারেন্ট আছে সেটা এই জেনার ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। এভাবে লোডের ভোল্টেজটাকে স্থির রাখবে এবং লোডের কারেন্টটাকেও স্থির রাখবে। তাহলে এখানে আরেকটা কথা অ্যাড হলো, যদি ভোল্টেজটা আরো বেশি বাড়ে তাহলে কি হবে, এখানকার রেজিস্টরে ভোল্টেজ ড্রপও বৃদ্ধি পাবে এবং এই ভোল্টেজ ড্রপ ভোল্টেজটা বাড়ার সাথে সাথে কারেন্টও বাড়বে। সেই অতিরিক্ত যে কারেন্টটা আছে, অতিরিক্ত কারেন্টটা জেনার ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। অতিরিক্ত কারেন্টটাকে আমরা বলেছি জেনার কারেন্ট, আইজেড। এটা হচ্ছে আমার প্রথম শর্ত। একটু কথাটা মিলাই নাও, যে মনে করি ইনপুট ভোল্টেজ ইন পরিবর্তন হবে, এটা পরিবর্তন হবে এবং লোড কারেন্ট IL স্থির থাকবে, অর্থাৎ এটা স্থির থাকবে। ইনপুট ভোল্টেজ বেড়ে জেনার ভোল্টেজকে, এটা বেড়ে জেনার ভোল্টেজকে যখন অতিক্রম করবে, জেনার ভোল্টেজ হচ্ছে বেশি হলে জেনার ব্রেকডাউন ঘটে, মানে এখানে একটা ব্রেকডাউন ঘটে, অর্থাৎ এটা শর্ট হয়ে যায়, তখন জেনার কারেন্ট, তখন এর উপর দিয়ে জেনার কারেন্ট IZ প্রবাহিত হয়। অর্থাৎ ইনপুট ভোল্টেজ বাড়লে I বৃদ্ধি পাচ্ছে, এটা বাড়লে আমরা দেখছি যে যখন 10 ভোল্ট ছিল তখন এখান থেকে 5 এম্পিয়ার কারেন্ট গিয়েছিল, এখন 20 ভোল্ট হওয়ার কারণে 15 এম্পিয়ার কারেন্ট যাচ্ছে। তার মানে ইনপুট ভোল্টেজ বাড়লে I কারেন্টটা বৃদ্ধি পাচ্ছে, I বৃদ্ধি পায়, সিরিজ রেজিস্টরে ভোল্টেজ ড্রপও বৃদ্ধি পায়, তখন এখানকার ভোল্টেজ ড্রপ বৃদ্ধি পায়। ফলে অতিরিক্ত কারেন্ট জেনার ডায়োডের মধ্য দিয়ে, অতিরিক্ত যে কারেন্টটা ছিল ওই যে 15 থেকে 2 বাদ গেলে যে 13 এম্পিয়ার ছিল, সেই 13 এম্পিয়ারটা এই জেনার কারেন্টের মধ্যে দিয়ে প্রবাহিত হয়, যার ফলে IL কোনো পরিবর্তন হয় না এবং লোড ভোল্টেজও স্থির থাকে। আবার ইনপুট ভোল্টেজটা কমে গেলে ভোল্টেজ ড্রপ কমে যাবে, সিম্পল কথা, ফলে লোড ভোল্টেজও স্থির থাকবে। এরপর আসে হচ্ছে দ্বিতীয় শর্ত। তো এবার আমরা দেখবো যে এবার এই কারেন্টটা হচ্ছে পরিবর্তনশীল হবে, IL পরিবর্তনশীল হবে আর ইনপুট ভোল্টেজটা স্থির থাকবে, এটা ফিক্স থাকবে। এবার হচ্ছে লোডের কারেন্টটা পরিবর্তন হবে, কারণ 5 ভোল্টের সব লোডে তো আর 2 এম্পিয়ার কারেন্ট নেবে না, কিছু কিছু লোড 2 নিবে, 1 নিবে, এটা ডিপেন্ড করবে লোডের উপর ডিপেন্ড করবে। তো ধরে নিলাম আমরা একবার এই লোডটাকে একবার ধরলাম 2 এম্পিয়ার কারেন্ট নেয় এবং পরবর্তীতে আবার ধরবো হচ্ছে 4 এম্পিয়ার কারেন্ট নিলে কি হবে, এভাবে আমরা ধরে দেখবো। প্রথমে আমরা 2 এম্পিয়ার কারেন্ট ধরলাম এই লোডটা হচ্ছে 2 এম্পিয়ার কারেন্ট নেয়, তাহলে ওই আগের মতোই লোড যদি 2 এম্পিয়ার কারেন্ট নেয়, আমার তো 10 ভোল্ট ছিল, 10 ভোল্ট থেকে জেনার তো কত নিল, 5 ভোল্ট নিল, জেনার ডায়োডটা 5 ভোল্ট নিল, বাকি 5 ভোল্টটা এখানে ড্রপ করলো। I ইকুয়াল V বাই R, ভোল্টেজ কত 5, রেজিস্ট্যান্স কত 1, 5 কে 1 দিয়ে ভাগ করলে কত 5 এম্পিয়ার, তখন 5 এম্পিয়ার কারেন্ট গেছিল। ওই উদাহরণটা আবার নিয়ে আসলাম, এর মধ্যে দিয়ে কত এম্পিয়ার কারেন্ট যায়,
5 এম্পিয়ার কারেন্ট যায়। তো এটা ড্রপ ছিল কত 5 ভোল্ট, তখন এর মধ্যে দিয়ে কত এম্পিয়ার কারেন্ট যাবে 5 এম্পিয়ার কারেন্ট। সেই 5 এম্পিয়ার থেকে যেহেতু তোমার 2 এম্পিয়ার দরকার, তাহলে 2 এম্পিয়ারের সাপ্লাই দিবে, বাকি যে 3 এম্পিয়ার আছে সেটা জেনারেল ডায়োডের মধ্যে দিয়ে প্রবাহিত হবে। তার মানে আমরা দেখতেছি যখন আইএল কম তখন আইজেড বেশি। এবার আমরা আইএল বৃদ্ধি করলাম, এবার আমাদের এই লোডটা ধরো 4 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে। একবারে সিম্পল বিষয়, যদি 4 এম্পিয়ার নেয় তাহলে জেনারেল ডায়োডটা তখন 1 এম্পিয়ার নেবে, কারণ আমার কারেন্ট ঢুকতেছে কত 5 এম্পিয়ার, 5 থেকে এদিকে 4 গেলে বাকি 1 এম্পিয়ার এর ভিতর দিয়ে প্রবাহিত হবে। তাহলে আমরা দেখতেছি যে জেনারেল ডায়োড লোডের ভোল্টেজটাকে স্থির রাখতেছে এবং লোডের চাহিদা অনুযায়ী যত এম্পিয়ার কারেন্ট দরকার ঠিক সেই পরিমাণ কারেন্ট লোডের মধ্যে দিয়ে প্রবাহ হতে সাহায্য করতেছে। দ্বিতীয় সূত্রটা আমি এটাই লিখছি যে এবার ইনপুট ভোল্টেজ স্থির থাকবে অর্থাৎ ভিইন স্থির থাকবে এবং লোড কারেন্ট আইএল পরিবর্তন হবে অর্থাৎ এটা পরিবর্তন হবে। আইএল বাড়লে অর্থাৎ এটা যখন বাড়বে তখন জেনারেল কারেন্ট আইজেড কমে যাবে, এটা কমে যাবে এবং আই স্থির থাকবে, আইটাকে স্থিরে রাখবে। ফলে ভোল্টেজ ড্রপ আইআর স্থির থাকবে, ফলে এটার ভোল্টেজ ড্রপ সবসময় স্থির থাকবে, যার ফলে লোড ভোল্টেজও স্থির থাকবে অর্থাৎ এটার যে ভোল্টেজটা প্রয়োজন সেটাও স্থির থাকবে। আবার আইএল কমলে আইআর ভোল্টেজ স্থির থাকবে, মানে আইআর আবার আইএল কমলে অর্থাৎ এটা কমলে এটা বাড়বে কিন্তু এটা সবসময় স্থির রাখবে, এভাবে লোডকে একটা স্থির ভোল্টেজ প্রদান করে থাকবে। সো আমরা লিখতে পারি এভাবে একটি জেনারেল ডায়োড ভোল্টেজ স্টেবিলাইজেশন হিসেবে কাজ করে। তো তোমরা সবাই কমেন্ট করবা যে তৃতীয় অধ্যায়টা আমি আলোচনা করব কিনা বা এই আলোচনাটা কেমন লাগতেছে, বুঝতে পারছো কিনা। সবাইকে ধন্যবাদ। সালামু আলাইকুম।